বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট নিজ দেশ মিয়ানমারের নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেয়ার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে রোহিঙ্গারা। এই উপলক্ষে সকালে কুতুপালংয়ে সমাবেশে নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্ববাসীর সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করে তারা। সেই সাথে মিয়ানমারে মর্যাদাপূর্ণ জীবনযাপন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সমাবেশ শেষ করে আশ্রিত রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ওখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে, যারা আজকে জেনোসাইড ডে হিসেবে পালন করছে। কারণ ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সহায় সম্বল, মা বাবা ভাই বোন সব কিছু হারিয়ে, ভিটে মাটি সব কিছু ছেড়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। জন্মভূমি ছেড়ে আসার এই দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন রোহিঙ্গারা। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, আবার কেউ চোখের পানি মুছছিলেন বারবার। একসময় সবাই রাব্বুল আলামিনের কাছে জন্মভূমিতে ফেরার জন্য মোনাজাত করেন। চাই আর মানে বিচারগান গরিয়র আরারে মানে আর দেশ তো আরারে ফেরক দিত আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আরো ওয়াফিজ যাবল্লা চাই। এর আগে রোহিঙ্গারা বলেন তাদের মন পড়ে আছে জন্মভূমিতে। যেদিনই নিরাপত্তা পাবেন সেদিনই ফিরে যাবেন নিজের মাটির কাছে। আর কেউ কেউ বলেন শুধু ফেরত পাঠালেই হবে না, নিশ্চিত করতে হবে যেন ফেরার পর আবার নির্যাতনের শিকার হতে না হয়, আবার যেন উদ্বাস্ত না হতে হয়। রোহিঙ্গা নেতারা সাংবাদিকদের জানান ক্যাম্পে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, কিন্তু তাদের ভবিষ্যৎও আটকে আছে এই আশ্রয় শিবিরে। এখন তাদের দাবি আরাকানে নিরাপত্তা অধিকার ও মর্যাদা নিশ্চিত করার, আর এই জন্য লাগবে বিশ্বের সব শক্তিধর দেশের সমন্বিত উদ্যোগ। সাস্টেনেবল একটা সলিউশন করিব সব দুনিয়া ইয়ারা হেল্প করি বললাম মকসলয়রে এই মজলিস আরম্ভ করা গিয়েছে। প্রার্থনা শেষে মাঠ ছাড়ার আগে রোহিঙ্গাদের কণ্ঠে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। এদিকে গত ৯ বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো ৪-৫ বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরও ঘনীভূত হয়েছে। আপনারা জানেন মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। দীর্ঘ ৯টি বছর ধরে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম সংকটগুলোর মধ্যে একটি হয়ে রয়েই গেছে। আলাপ হয়েছে নানা মহলে, আমরাও আলাপ করতে চাই। আমাদের সাথে আজ যুক্ত আছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং রোহিঙ্গা বিষয়ক গবেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মোহাম্মদ মিজানুর রহমানকে দিয়ে আমি শুরু করতে চাই। ৯ বছরে রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেড়েছে, সহায়তা কমেছে অনেকাংশেই। আশা জাগানোর মতো কি কি হয়েছে এই ইস্যুতে? কারণ আমরা যেটি শুনছিলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে এই সমস্যা ৯ বছরে আরো ঘনীভূত হয়েছে। আশা জাগানোর মতো আসলে কি কি ঘটেছে এই ইস্যুতে? আশা জাগানোর মতো ঘটেছে, ধরুন
এই ধরনের একটি জনগোষ্ঠী যারা জেনোসাইড থেকে সার্ভাইভাল হয়ে বাংলাদেশে এসেছে, তাদের মধ্যে যে ট্রমা ছিল, তাদের মধ্যে যে ভয়ঙ্কর রকম আপনার স্মৃতি ছিল, সেগুলো কিছুটা হলেও আমরা দূর করতে পেরেছি। আমরা গত 9 বছরে আমাদের সরকার, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানুষগুলোকে নিরাপদে রাখার চেষ্টা করে আসছে, এবং যে সকল শিশুরা ক্যাম্পে জন্মগ্রহণ করেছে তাদেরকে ক্যাম্পের ডেটাবেসের অন্তর্ভুক্ত করে যারা স্কুলে যাওয়ার মতো বয়স হয়েছে তাদেরকে বিভিন্ন লার্নিং সেন্টারে পাঠানো হয়েছে। আমরা যখন 2017 সালে রোহিঙ্গারা আসে, আপনারা জেনেছেন বাংলাদেশে যেই রোগ 2 দশক ধরে আপনার অপরিচিত হয়ে পড়েছিল, সে ধরনের রোগের প্রাদুর্ভাব নিয়েই এখানে তারা এসেছিল। সেরকম রোগ দূরীভূত করা হয়েছে, অনেকগুলো রাউন্ড ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, এবং আজকে তারা এক ধরনের আশাবাদী হতে পেরেছে যে তারা তাদের দেশে ফেরত যাবে, যেটি 2017 সাল 18 সালে হয়তো তারা চিন্তাও করতে পারেনি। তো এই বিষয়গুলো পজিটিভলি ঘটেছে আপনার। আর সাথে সাথে হয়তো এরকম বলা যায়, ধরুন তাদের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনেরও প্রচেষ্টা চলছে। আজকে সারাদিন ব্যাপী তাদের ব্যাপক সমাবেশ হয়েছে টেকনাফে, উখিয়াতে, এবং সেই সমাবেশগুলো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হয়েছে, কোনো রকম বিঘ্ন ছাড়া, কোনো রকম দুর্ঘটনা ছাড়া। হাজার হাজার রোহিঙ্গা এসে সমাবেশে জড়ো হয়েছে, তারপরে নির্ধারিত সময় শেষে সমাবেশ থেকে ফেরত গিয়েছে তাদের সেই শেল্টার গুলোতে। তো এইসব তো অবশ্যই আশাবাদের কথা, কিন্তু একই সাথে হতাশা তো আছেই, কারণ এখানে তো তারা 9 বছরের জন্য আসে নাই। আমরা যখন 17 সালে তাদেরকে আশ্রয় দিই, আমাদের মাথায় ছিল যে এরা অল্প দিনের জন্য আসছে, সেজন্য আমরা তাদের যে শেল্টার, তাদের যে স্যানিটেশন ব্যবস্থা সবকিছুই টেম্পোরারি ইন নেচার করা হয়েছে। কিন্তু আজকে 9 বছর সেই শেল্টার গুলো আপনার কয়েকবার মেরামতের পরেও আজকে খারাপ অবস্থা, স্যানিটেশন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়ার মতো অবস্থা। এবং আমাদের যে রিজার্ভ ফরেস্ট, যে পাহাড়ি বনাঞ্চল, সেগুলো বিনাশ করে আমরা ঘর বাড়ি করার চেষ্টা করেছি, সেইখানে ল্যান্ডস্লাইড হচ্ছে। এবছরও বর্ষাকালে, বর্ষার শুরুতে ব্যাপক বর্ষণে এত সতর্ক থাকার পরেও প্রায় 15 জন ব্যক্তি প্রাণ হারিয়েছে ল্যান্ডস্লাইডে। এইসব তো অবশ্যই ধরেন যে কোনো মানুষকে হতাশ করে। আজকে তাদের যে সমাবেশ হয়েছে, সেখানে আপনি আপনাদের প্রতিবেদক এখান থেকে যে রিপোর্ট করেছে, সেটা আপনি বুঝতেই পেরেছেন যে তারা তাদের দেশে ফেরার আকুতি জানাচ্ছে এবং তারা তাদের দেশে ফেরত যেতে চায়। জি, প্রত্যাবাসনের অংশটিতে নিশ্চয়ই আমরা তো আসতেই চাই। আপনার কাছে ফিরবো। হাসান মোহাম্মদ শামসুদ্দিনের কাছে পরের প্রশ্নটি রাখতে চাই। রোহিঙ্গাদের নিয়ে গবেষণা আপনার, তাদের সংকট সমাধানের ক্ষেত্রে কি কি পর্যবেক্ষণ উঠে এসেছে আপনার গবেষণায়? ধন্যবাদ। যে সংকট সমাধানের জন্য প্রথমেই যে জিনিসটা দরকার, যে বাংলাদেশের ভিতরে যেসব রোহিঙ্গা আছে তাদেরকে প্রথমে ভালোভাবে থাকার ব্যবস্থা করতে হবে, যেটা আন্তর্জাতিক মহলের সহায়তায় বাংলাদেশ সুন্দরভাবে গত 9 বছর ধরে করে যাচ্ছে। এটা একটা পজিটিভ সাইড। এখানে মাঝে মাঝে যে সমস্যাগুলো হচ্ছে, যে ত্রাণ সহায়তা কমে যাচ্ছে, এতে বাংলাদেশের সব কিছুর উপরেই কিন্তু একটা চাপ পড়ছে। এই জিনিসটা আমাদের ভেবে দেখার ব্যাপার, এবং প্রথমে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে হঠাৎ করে যদি সহায়তা কমে যায় তাহলে আমরা কিভাবে এটা ট্যাকেল করব, এবং সহায়তা যেন না কমে যায়, এই প্রবাহটা যেন থাকে, এই জিনিসটা আমরা কিভাবে এনশিওর করব। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা আছে, যে মিয়ানমারে আমাদের কি হচ্ছে এখন পর্যন্ত আমরা কিছু দেখছি না, এবং মিয়ানমার নিয়ে আন্তর্জাতিক মহলে তেমন কোনো পরিকল্পনা নেই। রোহিঙ্গারা কিন্তু মিয়ানমারেই ফিরে যেতে হবে। মিয়ানমারে যদি ফিরে যাওয়ার পরিবেশ না থাকে, যেই পরিবেশ প্রেক্ষাপটে রোহিঙ্গারা মিয়ানমার ত্যাগ করতে বাধ্য হয়েছিল, ওই পরিবেশগুলো যদি আগের মতোই থাকে তাহলে ফিরে যাওয়াটা কখনোই নিরাপদ হবে না। ওই নিরাপত্তা নিশ্চিত করতে রাখাইনে যে পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপগুলো এখনো পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। আর আপনি বলেছেন যে এখানে খবরে যে মিয়ানমারের পরিস্থিতি গত 9 বছরে আরো অবনতি হয়েছে।
রাখাইন এখন আর মিয়ানমার সেনাবাহিনী বা মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে নেই, এটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পরেও রোহিঙ্গারা বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসছে। এই যে রোহিঙ্গাদের প্রবাহটা, এই প্রবাহটা প্রথমে বন্ধ করতে হবে। এবং আরাকান আর্মির প্রতি যে একটা সংকট বা একটা ঘৃণা ছিল রোহিঙ্গাদের, এবং রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির যে একটা নেতিবাচক মনোভাব ছিল, এই মনোভাবটা পরিবর্তন এখনো হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যা হওয়াটা অবশ্যই উচিত। আরাকান আর্মি যদি রাখাইনের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণ করে বা মিয়ানমার রাজনৈতিক সরকারের সাথে যদি কোনো কম্প্রোমাইজ হয়, তাহলে আরাকান আর্মি দেশ পরিচালনা করতে গেলে তাদেরকে উদার হতেই হবে। এবং রোহিঙ্গা এবং রাখাইন যে সম্পর্ক, এই সম্পর্ক উন্নয়নে তাদেরকে কাজ করতেই হবে। এছাড়া রাখাইন হচ্ছে মিয়ানমারের একটা দরিদ্র জনপদ। এই জনপদের আর্থসামাজিক অবস্থার যদি উন্নত না হয়, তাহলে কিন্তু আবার রাখাইন এবং রোহিঙ্গাদের ভিতরে সংঘর্ষ হতে বাধ্য। কাজে এই ধরনের পরিবেশ পরিস্থিতিগুলোর পরিবর্তন যদি রাখাইনে আমরা দেখতে পারি, তাহলে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনটা ত্বরান্বিত হবে বলে আমরা আশা করতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে বারবার জানাতে হবে আন্তর্জাতিক মহলে, এবং আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে কিভাবে সুচারুভাবে আমরা এই সমাধান করতে পারি। আমাদের নিজের দেশে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপত্তা এবং রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা আমাদের নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদেরকে ফিরে যাওয়ার জন্য রাখাইনের ক্ষেত্র প্রস্তুতের কাজটাও করে যেতে হবে, যেটা অনেক দুরূহ, কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আচ্ছা, আপনি বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন, এগুলোর আসলে মাঠ পর্যায়ে কি করে করা যেতে পারে সেই পরামর্শের জায়গায় আপনার কাছে আসবো আবারও। আমি তার আগে মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে ঘুরে আসতে চাই। সবার চাওয়া ছিল যে সরকার পরিবর্তনের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের পালে নতুন করে হাওয়া লাগুক। এর মধ্যে আসলে মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও একটা পরিবর্তন তো এসেছে, যেটি হাসান মোহাম্মদ শামসুদ্দিন উল্লেখ করছিলেন। কতখানি অগ্রগতি হয়েছে তাহলে প্রত্যাবাসনের জায়গাটিতে, আমরা যদি একদম পরিসংখ্যানের হিসেবে দেখতে চাই? প্রত্যাবাসন যেটি জানতে চাচ্ছেন, সেটি তো হচ্ছে যে ধরুন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে, সেটি তো গত 9 বছর হয়নি, বরং আমাদেরকে 1,54,000-এর মতো নতুন রোহিঙ্গাকে গ্রহণ করতে হয়েছে গত 2-2.5 বছর। এখন সংখ্যাগত বা আপনি যদি একেবারে সুনির্দিষ্টভাবে জানতে চান প্রত্যাবাসনে কি অগ্রগতি হয়েছে, আমরা 2018 সালে ডেটাবেস যেটি তৈরি করা হয়েছিল জাতিসংঘের সহযোগিতায়, আপনার সেই ডেটাবেস আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। কথা ছিল যে এই ডেটাবেস তারা ভেরিফাই করে শিগগিরই প্রত্যাবাসন শুরু করবে বিভিন্ন কমিটির মতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিয়ানমার গত 9 বছরে এই ডেটাবেসের অর্ধেকও কিন্তু ভেরিফাই করে, এবং যতটুকু ভেরিফাই করেছে সেখানে অনেক জটিলতা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আমি যেটি লক্ষ্য করছি, আপনার যে কোনো সময়ের তুলনায় আমাদের মিডিয়াতে এবার 25শে আগস্ট উপলক্ষে বিভিন্ন রকম আপনার লেখালেখি এসেছে, সংবাদ এসেছে, আলোচনা এসেছে, এবং ঢাকায় আমি নিজেও দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এর বাইরেও অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদের সরকার যেটি আমি লক্ষ্য করলাম যে একটি ন্যাশনাল লেভেল একটি কমিটি করেছে, যেটি আপনার কর্মকৌশল নির্ধারণের জন্য প্রত্যাবাসন সংক্রান্ত, এবং তাতে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন। এটা নিয়ে মাঠ পর্যায়েও কাজ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 2 দেশ সফর করেছেন, সেখানেও রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। তার সফর পরবর্তী সময় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন। মিয়ানমার সাম্প্রতিক সময়ে আপনার প্রেস রিলিজ দিয়েছে। তো তাতে যেটি মনে হয় আমার কাছে, আমি খুব পজিটিভলি এবং আশাবাদী যে প্রত্যাবাসন সংক্রান্ত আলোচনা বাংলাদেশ সরকার সিরিয়াসলি নিয়েছে, এবং এর সাথে সাথে আপনার আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটি নড়াচড়া শুরু হয়েছে, এবং মিয়ানমারও এটি বুঝতে পেরেছে, তারাও মুভমেন্ট করছে আমার যেটি মনে হচ্ছে। এবং আজকে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের অন্যান্য অর্গানাইজেশন গুলো যে কমেমোরেশনের জন্য জেনোসাইড ডে উপলক্ষে কিন্তু বিবৃতি দিয়েছে, এবং আগামী মাসের শেষ সপ্তাহের দিকে হয়তো বা জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম আপনার যে
সভা হবে সেইখানে নিশ্চয়ই রোহিঙ্গা বিষয়টি সাইড ইভেন্টে হলেও আলোচিত হবে বলে আমরা শুনতে পেয়েছি। বৃত্তাকার বিষয়টি যদি আমরা বিবেচনা করি, যে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় বাংলাদেশ সচল রয়েছে এবং বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রোহিঙ্গা সংক্রান্ত যে লক্ষ্য, যে রোহিঙ্গাদেরকে সসম্মানে তাদের দেশে ফেরত দেওয়া, এই লক্ষ্যের কিন্তু কোনো সরকারের কোনো পরিবর্তন নেই এবং হবেও না। এটি একমাত্র লক্ষ্য আমাদের তাদের দেশে ফেরত দেওয়া। জি, হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনি কিছু সংকটের কথা বলছিলেন, ত্রাণ সহায়তা কমার খবরটা বেশ উদ্বেগের। এটি মানে আপনি বলছিলেন যে যেন না কমে যায়, সেদিকে আসলে কূটনৈতিকভাবেও নিশ্চয়ই পদক্ষেপ নেওয়ার আছে। সেই ক্ষেত্রে পরিত্রাণের উপায় কি দেখেন, আপনার পরামর্শ দেবেন? এবং এর পাশাপাশি আরও কিছু সংকট আমরা মাঝে মাঝেই এই ধরনের খবর দেখতে পাই যে রোহিঙ্গারা স্থানীয় বিভিন্ন জনপদের সাথে মিশে যাচ্ছে, কিংবা তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পর্যন্ত পাওয়া গেছে। এই ধরনের বিষয়গুলোকে আসলে মোকাবিলা করার কি উপায় দেখেন? জি, এটা খুব স্বাভাবিক যে অনেকদিন এক জায়গাতে থাকলে তাদের এই ধরনের মিশে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমাদের যারা স্থানীয় আছে তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয় না। কাজে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টও এখানে দরকার আছে, যে রোহিঙ্গা যারা তাদের নিজ দেশে ফেরত যাবে তারা যেন আমাদের দেশের সাথে আত্মীকৃত না হয়। এই জন্য আমাদের ওখানকার যে জনপ্রতিনিধি আছে, ওখানকার যে আমাদের সাধারণ জনসাধারণ আছে, তাদেরকে সচেতন হতে হবে যে তারা যেন রোহিঙ্গাদেরকে এই ধরনের পরিচয়পত্র বা এই ধরনের কিছু না দেয়। এবং আমার মনে হয় একটা সুন্দর আইন বাংলাদেশে আছে যে এই ধরনের পরিচয়পত্র যে ভেরিফিকেশন আছে, এই ভেরিফিকেশনের মাধ্যমে তারা যেন না পেতে পারে, এই ধরনের ব্যবস্থা বাংলাদেশ সরকার করেছে, যা প্রশংসনীয়। আর আরেকটা যেটা বললেন যে আমাদের ত্রাণ সহায়তা অবশ্যই আছে, যে এতদিন ধরে আমাদেরকে আমেরিকা দিয়ে এসছিল, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে আসছিল এবং অন্যান্য কিছু দেশ দিয়ে আসছিল। বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, জাতীয় পর্যায়ে যে কমিটি গঠন করার পরেই কিন্তু আমরা কিছু পজিটিভ মুভ দেখতে পেরেছি। জাপান এগিয়ে এসেছে আবার সহায়তা নিয়ে, অস্ট্রেলিয়া এগিয়ে এসছে, ডেনমার্কও এগিয়ে এসছে, এই ধরনের বেশ কিছু দেশ এগিয়ে আসছে। তার মানে আমাদের বর্তমান নির্বাচিত সরকার আন্তরিকতার সাথে চেষ্টা করছেন, এবং সরকারের এই উদ্যোগ যদি অব্যাহত থাকে দেশে এবং বিদেশে, তাহলে অবশ্যই এই ধরনের সহায়তা আমাদের সম্ভাবনা বা এই ধরনের সহায়তা আমাদের পেতে পারবো, এবং আমরা যে সমস্যা আছে সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। বাট এই সমস্যাটাই কিন্তু আসলে মূল সমস্যা না। সমাধানের জায়গা মিয়ানমারে আমরা কিভাবে কাজ করতে পারি, এই জিনিসটাও চিন্তা করতে হবে। বর্তমান সরকার যে জাতীয় কমিটি গঠন করেছে, তারা রোহিঙ্গাদের ব্যাপারে সার্বিক বিষয় দেখাশোনা করবে। কাজে এর বিষয় আছে মিয়ানমারের নির্বাচিত সরকারের সাথে, মিয়ানমারের সামরিক বাহিনীর সাথেও আমাদেরকে বারবার ইন্টারেক্ট করতে হবে সরকারি পর্যায়ে এই সমস্যা সমাধানের জন্য। সমস্যা আমাদের কাছে মিয়ানমারে যেহেতু সমাধান, আমাদেরকে তাদের কাছে যেতেই হবে, তাদের সঙ্গে যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে হবে, এবং এই সহযোগিতার কাজ তারা যেন চালিয়ে যেতে বাধ্য হয়, এই জন্য তাদেরকে এমন একটা অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে যে তারা এই মিয়ানমারের বা রোহিঙ্গা সমস্যাটাকে গুরুত্বের সাথে দেখে। এট দ্য সেম টাইম রাখাইনে যে আরাকান আর্মি আছে, সরকারিভাবে একটা নন স্টেট অ্যাক্টরের সাথে যোগাযোগ করা যায় না, কিন্তু আমাদের জাতীয় কমিটির যেই কিছু শাখা আছে যারা ইচ্ছা করলে এটা ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে, সব পুরো আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে দুই প্রতিবেশী দেশের মানুষ, রাজনৈতিক দল এবং দিস আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর তাদের সাথেও যোগাযোগ করতে পারে। বিকজ আমাদের পুরো বর্ডার 271 কিলোমিটার এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সো আমরা যদি আরাকান আর্মির সাথে যোগাযোগ করি অনানুষ্ঠানিকভাবে, এটাকে আনুষ্ঠানিকভাবে যেহেতু করা যাবে না, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কিন্তু আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে, যেটা চীন এবং থাইল্যান্ড তারা কিন্তু সরকারিভাবেও আলোচনা করছে, অনানুষ্ঠানিকভাবেও তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে তাদের সীমান্তে যে সমস্যা, তাদের যে রিফিউজি ক্রাইসিস, এগুলো নিয়ে। কাজে মিয়ানমারের প্রতিবেশী দেশ ভারত, চীন এবং থাইল্যান্ডের মতো আমাদেরকে আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। কিভাবে এগিয়ে আসবো? এখন আমাদের নির্বাচিত সরকার জনগণকে এক করে, সরকার সমস্ত রাজনৈতিক দলকে এক করে আমার মনে হয় যদি এগিয়ে যায়, আশা করি এই সমস্যার একটা সুন্দর সমাধান আমরা সামনের দিনগুলো দেখতে পাবো। জি, আমি একদম শেষ একটি প্রশ্ন মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রাখতে চাই, এবং খুব ছোট করে 1 মিনিটের মধ্যে আসলে উত্তরটা দরকার। সেটা হচ্ছে যে কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, যেমনটি হাসান মোহাম্মদ শামসুদ্দিনও তুলে ধরলেন। নির্বাচিত সরকার আসার পর সময় যদিও এখন পর্যন্ত মাত্র 6 মাসই গিয়েছে, কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
কি দেখেন মানে আপনার প্রেডিকশন যদি জানতে চাই যে এই পদক্ষেপগুলো কিংবা সামনে আরো যা পরিকল্পনাগুলো আছে তাতে করে প্রত্যাবাসনের আশা কি আমরা রাখতে পারি কিনা? প্রত্যাবাসনের আশা তো রাখতেই হবে, কারণ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে প্রত্যাবাসন, তাদেরকে সসম্মানে তাদের দেশে ফেরত যায়। সেটি হয়তো আজকে না হলেও কালকে হবে, কালকে না হলেও পরশু হবে। এ বিষয়ে আমরা আশাবাদী এবং রোহিঙ্গারাও আশাবাদী। যখন একটি বড় জনগোষ্ঠী আপনার তার মাতৃভূমির পাশে সীমানার এই পারে থাকবেন, আর ওই পারে ধরুন মানে খালি থাকবে কিংবা যারা থাকবেন তারা খুব সুখে শান্তিতে থাকবেন, এটি তো আসলে কোনো বাস্তবসম্মত নয়। সুতরাং আমি আশাবাদী যে লক্ষ লক্ষ মানুষ এরকম ক্যাম্পের জীবন যাপন থাকবে না। ক্যাম্প একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, ক্যাম্প ইজ নট এ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট। ক্যাম্প মানে ক্যাম্প, এটা তারপুলিনের ঘর, এখানে মানুষ থাকার জন্য করা হয়, এটা অস্থায়ীভাবে করা হয়েছে। এই মানুষগুলো যাবেনি, তাদের দেশে ফেরত যাবে, এটি আমি আশাবাদী। অনেক ধন্যবাদ, আমরাও সেই আশা রাখতে চাই নিঃসন্দেহে। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।